প্রকাশ্যেই এর আগেও তিনি নানা রকম কর্মী সম্মেলনের ভাষণে তিনি বলেছেন তিনি তো পদত্যাগ করেননি। তিনি তো পদত্যাগ করেননি মানে কি? তিনি পদত্যাগ করার সুযোগ পাননি। তাকে তার আগেই দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল। রাষ্ট্রপতির কাছে গিয়ে তো পদত্যাগ করতে হয় কাউকে। তিনি যদি সেটা না করে থাকেন, তা আজকে তিনি হচ্ছেন সেই সাংবিধানিক অর্থে তিনি প্রধানমন্ত্রী। সাংবিধানিক প্রধানমন্ত্রী। আমি তাকে বলছি না পলাতক প্রধানমন্ত্রী। আমি বলছি তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী। কারণ তিনি সংবিধান মতভাবে তিনি পদত্যাগই করেন। আর বাংলাদেশে নতুন কোন প্রধানমন্ত্রীর দায়িত্বও নাই। ফলে প্রধানমন্ত্রীর পদটা এখনো খালিই আছে। সেই অর্থে দেখতে গেলে বাংলাদেশে। কিন্তু তিনি খালি আছে এই অর্থে যে তিনি তো প্রধানমন্ত্রী। ফলে খালি তো নেইও। সেই কারণে আমি বলছি ভারত সরকার তার একটা জবাবে স্বাভাবিকভাবে বলেছিল যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। তাকে তো প্রধানমন্ত্রী হিসাবে জোর করে যদি স্বীকার করে নিতে হয় তাহলে তো ভারতের কাছেও প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক দিক থেকে একজন প্রধানমন্ত্রীকে আপনি কি করে আশ্রয় দিয়ে রেখেছেন তিনি যদি প্রাক্তন না হন। সুতরাং কিন্তু সেটা টেকনিক্যাল বিষয়, সেটা খুব গুঁড়ো বিষয় কিছু না। এতদিন তিনি আছেন, 15 মাস ধরে আছেন, সসম্মানে আছেন এবং খুবই ভারত সরকারের তিনি তো আরেকটি ইন্টারভিউতে যেটা তিনি স্বীকার করেছেন, যেটা আমাকে বলেননি বা তার একটি ইন্টারভিউতে বলেছেন যে আমি কৃতজ্ঞ ভারতের মানুষের প্রতি। তারা যে আমাকে আবার আশ্রয় দিয়েছেন, যেমন 75 থেকে 81 সালে দিয়েছিলেন, কিংবা 71-এ যেরকম 1 কোটি বাংলাদেশী মানুষকে আশ্রয় দিয়েছিলেন। সেই ভাবনাটা তার সেই কথার মধ্যে দিয়ে কিন্তু প্রতিফলিত হয়েছে। জি, জি। ডক্টর নবী, আপনিও আমাকে সবসময় বলেন যে ভারতে তিনি প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়েই আছেন, সেই প্রটোকলেই আছেন। বিষয়টিকে একটু ব্যাখ্যা করবেন? আজকে যখন আমি এমনি তো ওনার সুরক্ষা, তারপরে ভারত বাংলাদেশ থেকে উনি যখন প্লেনে আসেন সেটাকে এন্ট্রি দেওয়া, এগুলো তো প্রটোকলের মধ্যে পরে বলেই তো তিনি ওইভাবে সসম্মানে ভারতে এসেছেন এবং সুরক্ষার ভিতরে আছেন। আমি একটা ছোট্ট ঘটনা উল্লেখ করতে পারি, সেটা হলো আমি দিল্লিতে গিয়ে ওনার সম্পর্কে ভারতীয় একজন অফিসারকে একটা কোয়ারি করেছিলাম। তো সেইটার উত্তরে সেই অফিসার আমাকে লিখেছে, HPM, Honorable Prime Minister advised me to send you this response. এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি। এর অর্থটা কি? অর্থটা আমার মানে এমনি আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখি এবং উনি যেভাবে কথা বলছেন, ভারত সরকার তাকে দাদা যেটা বললেন টেকনিক্যালি হোক আর নন টেকনিক্যালি হোক উনি প্রধানমন্ত্রীর সম্মানই পাচ্ছেন, সেই প্রোটোকলই পাচ্ছেন। এটা প্রতীয়মান, এটাতে কোনো সন্দেহ নাই। এখন এটা নিয়ে ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু ভারত সরকারের কাছে আমরা ওনার যারা সমর্থক বাংলাদেশের আমরাও কৃতজ্ঞ যে উনি ওনাকে প্রাণে মেরে ফেলতো এই ষড়যন্ত্রকারীরা, উনি যদি নিরাপদে ভারতে না আসতেন অথবা তাকে এখন যে অবস্থায় তিনি আছেন সেটা ভারত সরকার যদি সাহায্য না করতো। তো আমি আপনার দাদার প্রশ্নের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো এই সরকারই তো অবৈধ। এই সরকারের যে আইসিটি কোর্টে যে তাকে বিচার করা হচ্ছে সেটাও অবৈধ, এবং এই আইসিটি সৃষ্টি করা হয়েছিল 71-এর যুদ্ধের বিচারের জন্য। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হয় নাই, কাজেই এদের বিচার এখানে হতে পারে না। তারপরে সেটা তারা এমনভাবে 3টা সংশোধন করে এমনভাবে সেট করছে যে শেখ হাসিনাকে কিভাবে ফাঁসি দেওয়া যাবে। তো কাজেই এগুলো যে রায় আসুক না কেন, আমরা শুনতে পাচ্ছি অলরেডি রায় লেখা হয়ে গেছে, মন্ত্রীরা, অ্যাডভাইজাররা, তারপরে আইসিটি প্রসিকিউটর বলতেছে অমুক তারিখে রায় দেওয়া হবে, অমুক তারিখে। এগুলো তো কোনো একটা নিরপেক্ষ কোর্ট এগুলো বলতে পারে না। তারপরে যে বিচার, এই ইউনূসের সমর্থকরা ক্ষমতায় এসেই সমস্ত বিচারকদেরকে লাঠি দেখিয়ে তাদেরকে বিদায় করে সব অযোগ্য, কোনো প্রসিডিওরের বাইরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এই আইসিটি কোর্টের যারা জাজ তারাও অবৈধ, প্রসিকিউটর অবৈধ। প্রসিকিউটর একজন বিতর্কিত ব্যক্তি, সে তার গত আইসিটি 71-এর বিচারের যে আইসিটি সে ছিল যুদ্ধবিরোধীদের ডিফেন্ডার, সেখানে সে কোর্টের অবমাননা করেছিল।
বিএনপির দুজন সিনিয়র লয়ার তার পক্ষে ক্ষমা চেয়েছিল। তো সে একজন বিতর্কিত ব্যক্তি। তো কাজেই 13 তারিখে কি রায় হলো না হলো ইট ডাজ নট ম্যাটার, কারণ এই সরকার অবৈধ, ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠছে, বিদেশের যারা পৃষ্ঠপোষক সমর্থক ছিল তারাও সমর্থক প্রত্যাহার করছে, ইউনূস মাস্ট গো। তখন নেত্রী যে রাষ্ট্রনায়ক কিছু যে কথাগুলো বলতেছে, যে উনি বলতেছে আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপরেও যদি বাংলাদেশের জনগণ চায় একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতীয় প্রেসিডেন্টের নির্বাচন আন্ডারে বা কোন নিরপেক্ষ কারো তত্ত্বাবধানে যদি ইলেকশন হয়, আমরা ইলেকশনে পার্টিসিপেট করব। আর এবং বলছে আমরা ইলেকশনের পর আমরা ক্ষমতায়ও যেতে পারি, বিরোধী দলে থাকতে পারি। অর্থাৎ উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, উনি গণতন্ত্রের মানুষ কন্যা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি সারা জীবন সংগ্রাম করেছে। 21 বার হত্যার সম্মুখীন হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, ওনার জনসভায় বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। কেন উনি করেছেন? যে উনি গণতন্ত্রে বিশ্বাস করেন। এই যে বঙ্গবন্ধুর হত্যা, জেলখানার 4 নেতার হত্যা, এগুলো তো উনি কোর্ট মার্শালে বা কি বলে সুইফট ভাবে বিচার করতে পারতো, কিন্তু তা না করে নিজের পিতার বিচার এবং যিনি জাতির পিতা রাষ্ট্রপতি ছিলেন তার বিচার উনি নর্মাল প্রসিডিউরে করেছেন। এর অর্থটা কি? যে উনি আইনের শাসনে বিশ্বাস করেন, উনি গণতন্ত্রে বিশ্বাস করেন। অনেকগুলো আমি 6টা ইন্টারভিউ পড়েছি, আমি এক্স্যাক্টলি কোট করতে পারছি না কোথায় কে বলেছেন, কিন্তু একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের মানে ভয়ের থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। আর আমার অভিজ্ঞতা, মানে ওনার অভিজ্ঞতা, যে আমি দেখেছি বাংলাদেশের মানুষ ভয় পায় না, তারা সংগ্রাম করেই এই পর্যন্ত এসেছে। তো কাজেই উনি যে কথাগুলো বলেছে হয়তো সংক্ষেপে জবাব দিয়েছে। আমার ইন্টারপ্রিটেশন হলো উনি গণতন্ত্রে বিশ্বাস করে, উনি নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচনের যদি জনগণ তাকে প্রত্যাখ্যান করে অপোজিশনে বসবেন, আর যদি তাকে ক্ষমতা তার দল জয়লাভ করে উনি আবার প্রধানমন্ত্রী হবেন। আরেকটি শেষ কথা আমি বলি এই প্রসঙ্গে, সেটা হলো এই 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 সরকার আওয়ামী লীগকে ইলেকশনের থেকে দূরে সরায় রাখতে পারবে না। আওয়ামী লীগের প্রতিটা কর্মী, বিশেষ করে তৃণমূলের কর্মী, এই যে আপনি শোর আগে বলতেছিলেন, যারা এত কষ্ট করে তারা এই 9-15 মাস যাবত আন্দোলন করছে, তারা ঘুমাতে পারে না, কেউ আখ খেতে ধান খেতে ঘুমাচ্ছে, কেউ নৌকায় ঘুমাচ্ছে। আমার একজন তৃণমূলের কর্মী আমাকে আজকে কল করেছিল, সে প্রতিদিন অলমোস্ট প্রতিদিনই এক বাসা থেকে আরেক বাসায়, এক গ্রাম থেকে আরেক বাসায় গিয়ে ঘুমায়, কারণ ওই বিএনপি জামাতের লোকরা তাকে খুঁজছে, পুলিশ তাকে খুঁজছে। তো কাজেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে পারবে না। তার কারণ হলো আওয়ামী লীগের সমর্থক ছিল মনে করেন 40-50%, কিন্তু এই 15 মাসের অত্যাচারে জনগণ এখন আওয়ামী লীগকে সমর্থন করে, তাদের সমর্থন অলমোস্ট 70%। তা আপনি 70% লোকদেরকে বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন জনগণ মেনে নেবে না, বিশ্ব মেনে নেবে না। কাজেই এরা যে ষড়যন্ত্রই করুক না কেন, এই যে গতকালকে একটা টকশোতে আমাকে ডেকেছিল, বলছে বিএনপি আর জামাতের দ্বন্দ্ব, কি বলে গণভোট আগে না নির্বাচন আগে। তা আমি যে বলেছি যে এগুলো ইররিলিভেন্ট, কারণ এগুলো সবই ষড়যন্ত্র। ইলেকশন ইউনূস দিবে না। সে তার মতো একটা স্টুপিড না হলে, ব্রেইনে কোনো সমস্যা না হলে 85 বছর বয়সের একজন লোক কিভাবে বলে জনগণ আমাকে বলতেছে 50 বছর ক্ষমতায় থাকার জন্য? মানে এই কথাটা তার মুখ দিয়ে বের হওয়া মানেই তার মাথায় কিছু গন্ডগোল আছে, অথবা লোকটা আসলেই একটা ক্রুক। আমি অনেক টকশোতে পার্টিসিপেট করি, আমার বাবা মা গালি শেখায় নাই, কিন্তু ইউনূসের কথা আলোচনা করতে গেলে আমার গালি দিতে ইচ্ছা করে, কিন্তু আজ পর্যন্ত কোনো গালি দেই না। শুধু এইটুকু বলি, সে দেশদ্রোহী, সে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ বিরোধী। তার একমাত্র উপায়, তার ক্ষমতা থাকার আকাঙ্ক্ষা হলো সে একজন হিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি। শেখ হাসিনাকে কিভাবে খতম করতে পারবে, আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করতে পারবে, এইটাই তার রাজত্বের, তার শাসনের একমাত্র উদ্দেশ্য। দেশ কোথায় যাচ্ছে, মানুষ কোথায় মরছে, না খেয়ে আছে, ফ্যামিন আসতেছে,
এগুলো তার কোনো চিন্তা নাই। তো কাজেই যত ষড়যন্ত্রই করুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং শেখ হাসিনার মতো নেত্রী আমরা পেয়েছি, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তিনি নির্বাচনে যেতে ইচ্ছুক, এবং সেখানে যদি জনগণ তাকে প্রত্যাখ্যান করে উনি অপোজিশনে থাকবে, আর জনগণ যদি তাকে অ্যাকসেপ্ট করে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। গৌতম লাহিড়ী, আপনি আপনার সাক্ষাৎকারে একটি বিষয় এসেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আমলের যে দুর্নীতি এবং একতরফা নির্বাচন, এগুলি তিনি বলা যেতে পারে তিনি অভিযোগগুলি নাকচ করে দিয়েছেন, বরং ইউনূসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তিনি এনেছেন। বিষয়টিকে একটু খোলাসা করবেন আমাদের কাছে? না, খোলাসা করার বিষয় হচ্ছে যে এটা ঘটনা। প্রথম কথা, 2014 হোক কিংবা 2024 হোক, কোন নির্বাচনেতেই তো আওয়ামী লীগ তো বলেনি যে বিএনপি কে বয়কট করতে। জামায়াত তো নিষিদ্ধ ছিল নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে, কিন্তু বিএনপি তো অংশগ্রহণের তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বয়কট করবেন। 18তে তারা যোগ দিয়েছিলেন, সেখানে তাদের সাফল্য হয়নি, সেটা অন্য বিষয়। সেই নির্বাচনটা অনেক প্রশ্নবিদ্ধ, কিন্তু এই কারণেই তিনি কিন্তু বলেছেন যে কোনো কারণেই তার পক্ষ থেকে তো তিনি তো নির্বাচনকে বিষাক্ত করার এমন কোনো চেষ্টা তিনি করেননি। কেউ যদি স্বেচ্ছায় এখানে এমন একটা প্রচার করানো হয় যে 2014, 18, 24 সমস্ত নির্বাচনগুলোই হচ্ছে ভাঁওতা এবং কোন রকম ভাবে তিনি শেখ হাসিনা নিজের জয়, বিএনপি কে তাকে বারণ করেনি নির্বাচনে অংশগ্রহণ করতে, তারা তো অংশগ্রহণ করেনি, তাদের নির্দিষ্ট কিছুগুলো দাবি দেওয়া যুক্তি ছিল, যেগুলো অন্য বিষয়। আপনি আর একটা প্রশ্ন যেটা করলেন সেটা হচ্ছে যে 1 নম্বর তিনি তো এই নির্বাচনগুলোকে যে অবৈধ সেটাকে খারিজ করেছেন। তার বড় কথা, কোনো সরকারই কিন্তু আজকে পশ্চিমা হোক বা যাই হোক, এই নির্বাচনগুলো হওয়ার পর কেউ শেখ হাসিনা সরকারের থেকে দূরত্ব বজায় রেখেছে বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এমন তো কোনো ঘটনা নেই, এমন তো কিছু ঘটেনি।